আজকে আমরা একটা দারুণ ইন্টারেস্টিং বেশ হাড় হিম করা একটা ঘটনা নিয়ে আলোচনা করব। কুয়াশার ফিসফিস, দার্জিলিংয়ের অভিশাপ। গল্পটা আমাদের হাতে আছে আর আমরা চেষ্টা করব এর গভীরে যেতে। হ্যাঁ, গল্পটা শুরু হচ্ছে ৫ জন বন্ধুকে নিয়ে। সৈকত, সৌগনিক, রুদ্র, সৌম্য আর অমরজিৎ হঠাৎ করেই প্ল্যান করে দার্জিলিং যাওয়ার। কারণটা কি ছিল? এমনি? কারণটা ছিল সৈকত নতুন একটা ডিএসএলআর ক্যামেরা কিনেছিল, তো সেটাই আসল কারণ। কিছু ছবি তোলা, রিল বানানো, টাইগার হিলে সূর্যোদয় দেখা, এইসব আর কি। বেশ সাধারণ শুরু। একদম। কিন্তু প্যাচটা লাগলো বোধহয় থাকার জায়গাটা নিয়ে, তাই না? ঘুমের কাছে একটা পুরনো গেস্ট হাউস, সস্তা, একটু যেন রহস্যময়। ঠিক, ব্রিটিশ আমলের। অনলাইন রিভিউতে লেখা ছিল বটে যে লোকে ওখানে কিছু অদ্ভুত অভিজ্ঞতার কথা বলেছে। ও, কিন্তু ওরা পাত্তা দেয়নি। না, কম পয়সা পাচ্ছিল তো, ভাবল ধুর, ওসব বাজে কথা। হয়তো এটাই প্রথম ভুল, অতিরিক্ত আত্মবিশ্বাস যাকে বলে। হতে পারে, কারণ সেখানে পৌঁছেই তো একটা অদ্ভুত ঘটনা ঘটল কেয়ারটেকারকে নিয়ে। হ্যাঁ, বৃদ্ধ কেয়ারটেকার চাবিটা যখন দিচ্ছিল খুব আস্তে করে, কিন্তু বেশ জোর দিয়েই বলল রাত ৯টার পর একদম বাইরে না পেরোতে। আর গেস্ট হাউসের পেছনে যে পাহাড়টা, সেদিকে যেন না তাকায়, একদম না, বিশেষ করে যদি কোনো ফিসফিস আওয়াজ শোনে। ফিসফিসানি, এটা তো বেশ ভয়ের শুরুয়াত। কিন্তু ছেলেগুলো কি বলল? তারা তো হেসে উড়িয়ে দিল, ভাবল বুড়ো মানুষ কুসংস্কারে বিশ্বাস করে। কিন্তু সেই রাতেই তো গন্ডগোল শুরু হলো। একদম প্রথম রাতেই রুদ্র, সে মাঝরাতে ঘুম ভেঙে শোনে যে পাথরে পাথর ঘষার মতো আওয়াজ হচ্ছে, আর আর কেউ ওর নাম ধরে ফিসফিস করে ডাকছে। নিজের নাম ধরে ডাক, উফ, গায়ে কাটা দিচ্ছে। ভয় পাওয়ার মতোই, কিন্তু আসল শকটা লাগলো পরের দিন সকালে। সৌগনিক নেই। নেই মানে কোথায় গেল? বিছানা খালি, ওর ব্যাগপত্র সব যেমনকার তেমন দরজার পাশে রাখা, কিচ্ছু নড়েনি। তাহলে? এখানেই তো সৈকতের ওই ক্যামেরাটা কাজে এলো, তাই না? গোপ্রো। হ্যাঁ, আতেই ধরা পড়ল সেই অবিশ্বাস্য দৃশ্যটা। দেখা গেল সৌগনিক মাঝরাতে বিছানা থেকে উঠেছে, হেঁটে জানালার দিকে গেছে, আর তারপর কোনো শব্দ নেই, দরজা খোলার আওয়াজ নেই, সোজা জানলা দিয়ে বাইরের কুয়াশায় মিলিয়ে গেল। জানলা দিয়ে? কোনো আওয়াজ ছাড়া? এটা কি করে সম্ভব? সেটাই তো, পায়ের শব্দ পর্যন্ত পাওয়া যায়নি ফুটেজে। এটা তো সাধারণ নিরুদ্দেশ হওয়া নয়, অন্য কিছু। একদম অন্য কিছু, ভৌতিক ব্যাপার স্যাপার। তা বন্ধুরা যখন কেয়ারটেকারকে ধরল, সে কি বলল? নিশ্চয়ই ভয় পেয়েছিল। না, মজার ব্যাপার হলো সে একটু অবাক হয়নি, একদম শান্ত। বলল ও নিশ্চয়ই হুইসপার হিল দেখে ফেলেছে বা তার ডাক শুনেছে। হুইসপার হিল? এটা আবার কি? কেয়ারটেকারের মতে ওই পাহাড়টাই ডাকে, যারা আগে হারিয়ে গেছে তারাই নাকি ফিসফিস করে নতুনদের ডাকে, টেনে নেয় নিজের দিকে। জায়গাটাই যেন একটা ফাঁদ পেতে বসে আছে। সাংঘাতিক, লোককথার মতো শোনাচ্ছে। কিন্তু বাকি চারজন, তারা কি এটা বিশ্বাস করল? না, ঠিক বিশ্বাস নয়, কিন্তু ভয় তো পেয়েছিল। আর সৌগনিককে খুঁজতেও তো হবে, তাই ওরা কেয়ারটেকারের বারণ শুনল না, গেল ওই পাহাড়টার দিকে। আর সেখানে গিয়ে কি দেখল? নিশ্চয়ই ভালো কিছু নয়। না, একদমই না। ঘন কুয়াশার মধ্যে ওরা দেখল শয়ে শয়ে মানুষের আকারের পাথরের স্তূপ, পাথরগুলোকে এমনভাবে সাজানো যেন মানুষ দাঁড়িয়ে আছে। কি ভয়ঙ্কর দৃশ্য! আর প্রত্যেকটা স্তূপের মাথায় একটা করে লাল কাপড় বাঁধা। এর মধ্যেই হঠাৎ ওরা দেখতে পেল একটা স্তূপের গায়ে সৌগনিকের সেই নীল হুডিটা জড়ানো। সৌগনিকের হুডি? তার মানে? হ্যাঁ, ওরা কিছু বোঝার আগেই অমরজিৎ, সে একটু এগিয়ে গিয়েছিল, হঠাৎ চিৎকার করে উঠল, আর তারপর সব চুপ। চুপ? মানে অমরজিৎ? হ্যাঁ, ও টর্চ লাইটটা শুধু পড়ে থাকতে দেখা গেল একটা পাথরের পাশে, আর সেই পাথরে খোদাই করা ছিল তারা হারায়নি, তাদের নিয়ে যাওয়া হয়েছে। ও গড! নিয়ে যাওয়া হয়েছে মানে এর পেছনে কোনো শক্তি আছে, কোনো মানুষ বা জন্তু নয়। ঠিক। এই ঘটনার পর সৈকত, যার ক্যামেরা নিয়ে এত কিছু, সে তো প্রায় পাগল হয়ে গেল, মানসিকভাবে একেবারে ভেঙে পড়ল। শুধু বিড়বিড় করত, ওরা মরেনি, ওরা এখানেই আছে, কুয়াশার মধ্যে। বোঝাই যাচ্ছে ওর মনের অবস্থা। ভয়টা ওকে পুরো গ্রাস করে ফেলেছিল। আর তারপর সেই রাতেই, আবার সেই নির্দিষ্ট সময়ে, রাত 2:17, সৈকত ঘর থেকে উধাও। আবার 2:17, একইভাবে, শব্দ ছাড়া। একদম, কোনো শব্দ নেই, কিচ্ছু না, শুধু ওর ঘরের জানলাটা খোলা পাওয়া গেল।
এই 2:17 সময়টার কোনো মানে আছে কিনা গল্পে কিন্তু বলা নেই। রহস্যটা এখানেই। তার মানে শুধু রুদ্র আর সৌম্য বেঁচে রইল। ওদের কি হলো? ওরা ঠিক করল আর এক মুহূর্ত নয়, পরের দিন সূর্য উঠলেই পালাবে। কিন্তু সকালে বাইরে বেরিয়ে দেখে যে রাস্তা দিয়ে ওরা এসছিল সেই রাস্তাটাই নেই। রাস্তা নেই মানে? মানে রাস্তাটার জায়গায় শুধু ঘন জঙ্গল আর কুয়াশা, যেন রাস্তাটা মুছে গেছে বা হয়তো অন্য কোনো জগতে চলে এসছে ওরা। এ তো চরম অবস্থা। পালানোরও উপায় নেই। রুদ্র আর সহ্য করতে পারল না। আতঙ্কে প্রায় জ্ঞান হারিয়ে বন্ধুদের নাম ধরে ডাকতে ডাকতে ওই কুয়াশার মধ্যেই দৌড়ে চলে গেল। আর ফেরেনি। সেও হারিয়ে গেল? শুধু সৌম্য তাহলে? হ্যাঁ, শুধু সৌম্য। কিভাবে কে জানে সে ওই অভিশপ্ত জায়গা থেকে বেরিয়ে আসতে পেরেছিল। কিন্তু গল্পটা এখানে শেষ নয়। শেষ নয় মানে? সৌম্য এখন শিলিগুড়িতে থাকে। ওই ঘটনার কথা সে কাউকে বলে না। কিন্তু সে শান্তিতে নেই, একদম না। কেন? কি হয়? প্রতি রাতে কাঁটায় কাঁটায় ঠিক রাত 2:17 ওর ফোনে একটা কল আসে। কল? কার কল? কোনো কলার আইডি দেখায় না, আননোন নাম্বার। ফোনটা ধরলে ওপাশ থেকে একটা খুব ক্ষীণ ফিসফিসে গলা শোনা যায়। কি বলে সেই গলা? একে একে হারিয়ে যাওয়া বন্ধুদের নাম বলে। সৈকত, সগ্নিক, অমরজিৎ, রুদ্র। আর তারপর তারপর? সৌম্যর নিজের নামটা বলে। ও নিজের নাম? তারপর? তারপরই শুরু হয় সেই ঠান্ডা অর্থহীন ফিসফিসানি, যেটা চলতেই থাকে যতক্ষণ না ও ফোনটা কেটে দেয়। মাই গড! এই ফিসফিসানিটা তাহলে কি? কারা করছে? ওই হারিয়ে যাওয়া বন্ধুরা? সেটাই তো প্রশ্ন। ওরা কি সত্যিই মারা গেছে, নাকি ওরাই এখন ওই পাহাড়ের কুয়াশার অংশ? ওরাই কি নতুন শিকার খোঁজে ফিসফিস করে? আর সৌম্যর ফোনে ওই কল, ওটা কি সত্যি, নাকি ওর মনের ভুল, মানে ট্রমা থেকে? দুটোই হতে পারে। হয়তো ওটা সত্যিই ওই পাহাড়ের অভিশাপ, যেটা ওকে ছাড়েনি, ওকে মনে করিয়ে দিচ্ছে সে পালিয়ে এলেও মুক্তি পায়নি। অথবা হয়তো পুরোটাই ওর মনের ভেতরে ঘটে চলা এক দুঃস্বপ্ন। এই প্রশ্নগুলোই বোধহয় গল্পটাকে আরও বেশি ভয়ের করে তোলে, তাই না? একদম। একটা উত্তর না পাওয়া ভয়। উফ, বেশ ভাবনার বিষয় রেখে গেল কিন্তু গল্পটা।